সিনেমা দেখেন কিনা জানি না, আমি তো খুব সিনেমা দেখি। আমরা সে সময় একটা সিনেমা দেখতাম। সিনেমাটা ছিল গব্বর সিং ছিল, শোলে সিনেমা। সিনেমা, হ্যাঁ, শোলে। গব্বর গব্বর সিং ছিল হচ্ছে আমজাদ খান, আর নায়ক ছিল অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন আর কে ছিল, জিতে ধর্মেন্দ্র বনাই। এই দুইজন মিলে এই খুব সুন্দর সিনেমা, অনেক হিট একটা সিনেমা। তো সেখানে গব্বর সিং এর একটা বিখ্যাত ডায়লগ ছিল, কি ছিল? जो डर गया समझो ও মার গায়া। মানে যে ভয় পেয়ে গেছে ধরে নাও সে মরে গেছে। হ্যাঁ, ওই সিনেমাটা দেখেন, খুব মজা। তো এই এই যে ডায়লগ, এই ডায়লগটা কিন্তু মূলত স্ট্যামোনিয়ামের সাথে যায়, স্ট্যামোনিয়াম জার্নির সাথে যায়। কিভাবে দেখেন, আমরা স্ট্যামোনিয়াম জার্নি যখন শিখেছি, ইভেন দেন আমি গত 2 দিন ধরে যে আলোচনাগুলো করলাম, এখানে দেখবেন যে স্ট্যামোনিয়ামের জার্নিটাই শুরু হয় কিন্তু ডার্কনেস থেকে লাইটের দিকে। এর মধ্যে যখন ডার্কের মধ্যে চলে যায় স্ট্যামোনিয়াম, তখন প্রস্ফুটিত হয়, রুগী তার প্রবলেম গুলা বিকশিত হয় এবং সে তখন লাইটের দিকে যেতে থাকে। মানে স্ট্যামোনিয়ামের পুরা জার্নিতে আপনি দুইটা স্টেট, পুরা জার্নিতে আপনি এই যে দুইটা স্টেটের বিষয় আপনি পাবেন, লাইটের বিষয় পাবেন, ডার্কের বিষয়টা পাবেন। তো স্ট্যামোনিয়ামের জন্য ডার্কনেস হচ্ছে সবচেয়ে বেশি, মানে খারাপ পরিস্থিতি, একদম ব্যাড সিচুয়েশন, ব্যাড এর থেকেও ব্যাড। হ্যাঁ, আর খুবই বেশি। এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে সে কখনোই যেতে চায় না। আমরা যদি রেপার্টরিতে দেখি, রেপার্টরিতে আমরা স্ট্যামোনিয়ামের ডার্ক নিয়ে যদি আমরা সার্চ দিই, অনেক রুব্রিক্স পাবো। আমি কিছু রুব্রিক্স আপনাদের সাথে শেয়ার করি, সব তো দেওয়া সম্ভব না। কিছু কিছু রুব্রিক্স আমি এখানে দিয়ে দিই, আপনারা ইচ্ছা করলে নোট নিতে পারেন। সেটা হলো অ্যাংজাইটি ডার্কিন, ডার্কনেস অ্যাগ্রাভেশন, ডেলিরিয়াম ডার্কিন, ডেলুশন ডার্ক, খুব অল্প মেডিসিন, ডেলুশন ডার্ক। তারপর ডেলুশন ভীষণ হ্যাজ হরিবল ডার্কিন, ডেলুশন ফ্যান্টম সিজ in the dark, hair dark off, gesture make dropping as if darken, inconsolable, uh, inconsolable when aggravation dark, হ্যাঁ, তারপরে স্যাডনেস ইন ডার্ক, উইপিং ইন ডার্ক, এরকম আরো আছে। খালি ডার্ক নিয়ে এক গাদা রুব্রিক্স আমরা খুঁজলেই পাবো। তো আজকে আমরা একটু ডার্কের বিষয়গুলো নিয়ে যাব, তার সাথে আজকে একটা মজার একটা রুব্রিক্স আলোচনা করব। সেটা হচ্ছে, আপনারা লিখে নেন, এটাতে সিঙ্গুলার মেডিসিন স্ট্যামোনিয়ামই দেওয়া আছে। সেটা হচ্ছে ডেলুশন অ্যালং বিং ওয়াইল্ডনেস অ্যালং ইন, ডেলুশন বিং অ্যালং ইন এ ওয়াইল্ডারনেস, ওয়াইল্ডারনেস। ঠিক আছে, এই রুব্রিক্সটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো এটাকে অনেক বোদ্ধা যারা আছেন, বিশেষ করে যারা আমাদের মতন মাইন্ড বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে করেন, তারা এই রুব্রিক্সটাকে স্ট্যামোনিয়ামের মানে একটা এপিসেন্টার বা একটা কোর বলে তারা বলেছেন। হ্যাঁ, যে এইটা স্ট্যামোনিয়ামের মধ্যে থাকেই, এক শ্রেণীর স্ট্যামোনিয়ামের মধ্যে থাকে। তো আমরা কিভাবে বুঝবো, আমরা এই জিনিসটা কিভাবে আমাদের কেসের মধ্যে পাবো? ঠিক আছে, তো এটা বোঝার জন্য আমি আজকে একটু অন্যভাবে ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে একটা কেস আমি আপনাদের সাথে শেয়ার করি। একটা মহিলা 40+ বয়স, তার হাজবেন্ডের সাথে আসছে। গ্রামের মহিলা আর কি, একদম সাদা সিধে নাইফ টাইপের মহিলা আসছে। মহিলাটা প্রথম যখন মানে চেম্বারে ঢোকা থেকে সে অনবরত কেঁদে যাচ্ছে আর কেঁদে যাচ্ছে। তো তাকে জিজ্ঞাসা করলাম যে, মানে উনি তো কাঁদতেছেন, তো ওনার হাজবেন্ডের দিকে তাকায় বললাম, কি হয়েছে ওনার? তো হাজবেন্ড বলছে যে গত 1 বছর ধরে আমাদের এখানকার মানে রাজশাহীর একজন
নামকরা গাইনি ডাক্তারের কাছ থেকে তিনি ফাইব্রয়েডের চিকিৎসা করছিলেন। তো তার জরায়ুতে একটা টিউমারও ছিল। 1 বছর পরে যখন আবার টেস্ট করা হলো, আল্ট্রাসাউন্ড করা হলো, তখন টিউমারটা আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে। ধরেন আগে কথার কথা 5 mm ছিল, পরে ওটা যে 30 mm হয়ে গেছে, এরকম বড় হয়ে গেছে। সরি। তো সমস্যা হলো কি, হাজবেন্ড বলছে যে ডাক্তার সাহেব জানেন এই 1 বছরের মধ্যে আমরা অনেকবার ওই ম্যাডামের কাছে গেছি, ম্যাডামকে যে আমি নিজেই বলেছি যে ম্যাডাম একটু আল্ট্রাসাউন্ড করে দেখলে হতো না, যে আমরা জানতে পারতাম টিউমারটার সাইজ কমছে না বাড়ছে, ফাইব্রয়েডের যে বিষয় ছিল সেটার কি অবস্থা। কিন্তু যখনই আমি ম্যাডামকে আল্ট্রাসোনোগ্রাফির কথা বলতেন, তিনি প্রতিবারই বলতেন না দরকার নাই, পরে করা যাবে, পরে। এইভাবে তিনি ইয়ে করে দিতেন, ডিনাই করতেন। তো এখন যখন টিউমারটা বেড়ে গেল, তখন তিনি বললেন যে এটা আপনার এই ওয়াইফের বা এই পেশেন্টের এটাকে অপারেশন করে ফেলতে হবে। আমাদের দুটো উপায় আছে, এক অপারেশন করেন, তাহলে যেহেতু অন্য কোনো সমস্যা হচ্ছে না, এটা এভাবেই থাক। হয় অপারেশন করে ফেলেন, তাহলে সমস্যা যেহেতু হচ্ছে না, যেভাবে আছে ওইভাবেই রেখে দেন। তো এই কথা শোনার পর থেকে, হাজবেন্ড বলছে, এই কথা শোনার পর থেকে মহিলা অনবরত কেঁদেই যাচ্ছে। আমি তাকে এত বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারপরেও সে কিছু বুঝছে না। তো এখন তার বিপি একদম হাই হয়ে গেছে, এবং সে সময় মানে কিছুদিন আগে থেকে তার সুগার লেভেলও অনেক বেড়ে গেছে। আমরা আপনার এখানে আসার আগে টেস্ট করলাম, তার সুগার লেভেলও অনেক বেড়ে গেছে। তো আমার একজন পরিচিত জন আপনার রেফারেন্স দিয়েছেন, তাই আমি তাকে, আমার মিসেসকে আপনার কাছে নিয়ে আসলাম। তো দুপুর 2টা থেকে, ওই দুপুরে দেখাইছে, ওই 2টা থেকে 6টা পর্যন্ত তিনি কেঁদেই যাচ্ছেন। বিকালে আসছে 6টা পর্যন্ত কেঁদেই যাচ্ছেন। ওই হাজবেন্ড বলছে যে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, তারপরে সে কোনোভাবে কিছুতেই কিছু বুঝছে না। বেসিক্যালি মহিলাটা একদম সাদাসিধে মহিলা, আমরা যেটাকে কি বলি, সাদাসিধে মহিলাকে আমরা কি বলি, রূপবিজতে, খুবই সাদা, নাইভ স্যার। হ্যাঁ একদম নাইভ, হ্যাঁ থ্যাংক ইউ, একদম নাইভ প্রকৃতির মহিলা। ঠিক আছে, নাইভ লিখে দিই, সুবিধা হবে। নাইভ মানে কি, যেটা একদম ন্যাচারাল, কোনো চেঞ্জ নাই, কিছু বুঝেও না, তার মধ্যে প্যাঁচ গোছ কিচ্ছু নাই, সেই রকম। তো মহিলাটাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কাঁদছেন কেন, কি হয়েছে বলেন তো, মানে সমস্যাটা কেন, মনের মধ্যে কি চলছে। উনি বলছেন যে 1 বছর ধরে আমার চিকিৎসা করাচ্ছি, কত দূর থেকে আমি আসছি, শীত বর্ষা মানিনি, নিয়মিত আমি যাতায়াত করছি, আমাদের গ্রামে বাড়ি, এতগুলা টাকা খরচ হয়ে গেল, এতগুলা টাকা খরচ হয়ে গেল। এতগুলা টাকার কথা কি বলে, কোন কোন মেডিসিন বলে, টাকার কথা কোন মেডিসিন বলে, বলে ব্রায়োনিয়া আর্সেনিক অ্যালবাম, হ্যাঁ আর্সেনিক বলে। ঠিক আছে, এতগুলা টাকা খরচ হয়ে গেল, তাহলে ব্রায়োনিয়া আর্সেনিকের দিকে তো আমাদের মাথা চলে যাবে, তাই না, যাওয়াটা স্বাভাবিক। তো যাক, আমরা ইয়ে করলাম, এই কথা বললো রুগী, আর সাথে সাথে যে ব্রায়োনিয়া বা আর্সেনিকের দিকে ঝাঁপে পড়বো, সেটা কিন্তু করা যাবে না। সে কেন এই টাকার কথাটা বললো, জোর নেই, মানে এতগুলা টাকা খরচ হয়ে গেল, একটু জোর দে, কাঁদতে কাঁদতে যখন বলছে টাকার কথা, তখন অনেক মনে হলো গুরুত্ব দিয়ে সে বলছে। তো তাই তাকে ক্রস চেকিং এর জন্য বললাম, এতগুলা টাকা খরচ হয়ে গেল এই জন্য কষ্ট পাচ্ছেন নাকি অন্য কিছু। এবার রুগী বলছে, না টাকাটা তো ব্যাপার না, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো, ভালো করে বুঝেন, আমি, রুগী বললো যে আমি টাকা এতগুলো টাকা খরচ হয়ে গেল, তাহলে ব্রায়োনিয়া বা আর্সেনিক বা পালসিটিলা সালফার এগুলো মাথার মধ্যে চলে আসছে। তো এটা ভেরিফাই করার জন্য জাস্ট তাকে বললাম যে এতগুলো খরচ হয়ে গেল, টাকা খরচ হলো, এটাই আপনার কষ্ট নাকি অন্য কিছু। তখন বলছে, রুগী বলতেছে, না টাকা ব্যাপার না, কিন্তু ডাক্তার সাহেব আজ পর্যন্ত আমার কোনো
ইনজেকশন পর্যন্ত নিতে হয়নি, আমার কোনো ওরকম ইনজেকশনও নিতে হয়নি, আর উনি আজকে বলতেছেন অপারেশনের কথা। আরে আপনার পক্ষে যদি চিকিৎসা করাটা সম্ভব নাই ছিল, আমার ট্রিটমেন্ট যদি আপনি নাই দিতে পারতেন, তো আপনি আগে বলে দিতে পারতেন। কিন্তু এখন আপনি আমাকে এমন অবস্থার মধ্যে, আপনি আমাদেরকে এমন অবস্থার মধ্যে ফেলে দিলেন, মানে কি এই এই কথাটার অর্থটা কি? রুগী কি বোঝাতে চাইছে? রুগী বোঝাতে চাইছে কি? চাচ্ছে যে এতদিন ধরে আমি আপনার উপরে ভরসা করে বসেছিলাম, আমার কখনো ইনজেকশন লাগলো না, কিচ্ছু লাগলো না, আপনি ডাক্তার, আপনার উপর আমি ভরসা করলাম, আপনি আমার সমস্যার সমাধান করে দিবেন, আমার সমস্যা ঠিক করে দিবেন। কিন্তু আপনি এখন ডাক্তার, আপনি আমাকে এমন জায়গায় ফেলে দিচ্ছেন, এমন একটা জায়গায় এনে ছেড়ে দিলেন, হয় কেটে ফেললো, না হলে চুপ করে যাও, ওটা নিয়ে বসে থাকো। সিচুয়েশনটা বুঝেন, বুঝতে পারলেন? আমার কথা কি বোঝা গেল? বুঝেন, নাহলে রুটি বুঝতে পারবেন না। জায়গাটা কি ধরতে পারলেন? আমাকে এমন জায়গায় ফেলে দিলেন, এমন জায়গায় ছেড়ে দিলেন, ডেলুশন অ্যালং বিন, আমাকে একাই ছেড়ে দিলেন, অ্যালং বিং, অ্যালং ইন ওয়াইল্ডারনেস, আমাকে এমন একটা জায়গায়, ওয়াইল্ডারনেস মানে আপনাকে এমন একটা জায়গায় ছেড়ে দেওয়া হলো যেখানে দূর, ওয়াইল্ডার জায়গা মানে কি, যেখানে একদম বন জঙ্গল, এত ধুধু বন, যেখানে দূর দূর পর্যন্ত অন্ধকারে ছন্ন অ্যামাজনের জঙ্গল, সেখানে শুধু অন্ধকার আর অন্ধকার, জনশূন্য জায়গা, কোথাও কিছু দেখা যাচ্ছে না, দূর দূরান্ত পর্যন্ত আলোর কোনো রেখাও নাই, এরকম একটা জায়গা হচ্ছে ওয়াইল্ডারনেস। এই জন্য সে কি হলো, ইনকনসোলেবল ডার্ক, ইনকনসোলেবল ডার্ক হয় না অ্যাগ্রাভেশন, আমাদের সিঙ্গেল মেডিসিন আছে হিস্টামিন, ইনকনসোলেবল ডার্ক হয় অ্যাগ্রাভেশন, ফিয়ার ডার্ক অফ, তার মধ্যে ভয়, এখন কি থেকে কি হবে, তাই না? উইপিং ডার্ক ইন, এই কারণে সে কান্না করতে যাচ্ছে, আর উইপিং নিয়ে আছে আমরা আলোচনা করবো। আর কি করতেছে, সে আমার কাছে আসছে শ্রিকিং হেল্প কর, ঠিক আছে? এই জায়গাটা আসছে, খুব সুন্দর একটা রূপরেখ আমাদের মধ্যে আমরা পাই, হ্যাঁ, একদম মানে ফ্যামিলিয়ার থিংস সিমস স্ট্রেঞ্জ বলে আমাদের একটা রূপরেখ আছে, ডেলুশন স্ট্রেঞ্জ, আমি রূপরেখটা দিয়ে দিই, ডেলুশন স্ট্রেঞ্জ, ফ্যামিলিয়ার থিংস সিম স্ট্রেঞ্জ, মানে এতদিন তার কাছে যে সমস্যাটা, যে ফাইব্রয়েড বা ওই যে টিউমার, এটা তার কাছে ফ্যামিলিয়ার ছিল। ফ্যামিলিয়ার মানে কি? ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত, ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত, মানে পরিচিত কি মানে এটা সম্পর্কে সে জানতো। সে কি জানতো? সে জানতো আমার ফাইব্রয়েড আছে, আমার 5 mm এর একটা টিউমার আছে, এবং ডাক্তারের কাছে সে যখন দেখাইছিল, ডাক্তার তখন বলেছিল এটা ঠিক হয়ে যাবে, ওষুধ খান ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে ডাক্তার কি বলল, এটা এখন বেড়ে গেছে, এর জন্য আপনাকে অপারেশন করতে হবে। মানে কি, এই যে চেনা জিনিসটা, চেনা যে টিউমারটা ছিল, এই চেনা টিউমারটা তার কাছে অপরিচিত হয়ে গেল, টোটালি আনফ্যামিলিয়ার হয়ে গেল। ফ্যামিলিয়ার জিনিস ছিল আগে, ফ্যামিলিয়ার পরিচিত ছিল, আমরা পরিচিতদের মাঝে ভয় পাই, আমরা কিন্তু পরিচিতদের মাঝে ভয় পাই না, আমরা অপরিচিতদের মাঝে গেলে তখন আমরা ভয় পাই, তাই না? অপরিচিত শিশুরাও ভয় পায়। তো এরকম ডাক্তার যখন বললো এটা তো কেটে ফেলতে হবে, তুমি প্রিপারেশন নাও, না হলে না কাটতে চাইলে তুমি বাড়িতে বসে থাকো, এইটা তার কাছে অপরিচিত হয়ে গেল, তাহলে এটা টোটাল আনফ্যামিলিয়ার হয়ে গেল। আমরা আগের রূপরেখে কি দেখলাম, যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, ওয়াইল্ডারনেস। ওয়াইল্ডারনেস মানে কি বললাম? জঙ্গল, এমন জঙ্গল বা এমন একটা জায়গা যেখানে কেউ থাকে না, যেটা নিস্তব্ধ, নির্জন এবং জনশূন্য। কখনো কখনো এমন অনেক জঙ্গল আছে, যেখানে অ্যামাজনের জঙ্গল, যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছানো কঠিন, যেখানে দূর দূরান্ত পর্যন্ত কিছু দেখা যায় না। সুতরাং এই অন্ধকার জায়গায়, যেখানে হঠাৎ করে যে কোনো কিছু হতে পারে, যে কোনো জায়গা থেকে যে কোনো দেখা যাচ্ছে বন্য প্রাণী, বাঘ, সিংহ, হ্যাঁ, এসে হঠাৎ করে আপনার উপরে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে, হঠাৎ যে কোনো প্রকার বিপদ আসতে পারে,
তো স্ট্যামোনিয়াম রোগী ঠিক এরকম একটা অবস্থা হয়, সে মনে করে যে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে এরকম আমি অ্যাটাকের সম্মুখীন হব, মানে এই যে ডেলুশন অ্যালং ইন ওয়াইল্ডারনেস। ঠিক আছে সিয়াম, বলো। স্যার আগে যখন ছোট ছোট কিছু চিত্র পড়িয়েছিলেন তখনও পড়িয়েছিলেন যে তারা মনে করে সামনের ব্যক্তিগুলো হচ্ছে বিস্ট, জীবজন্তু জানোয়ার, তাদের ভয় পায়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আপনারা কি সবাই বুঝতে পারছেন? সিয়াম বুঝতে পেরেছে, শহীদুল ভাই হয়তো বুঝতে পেরেছে, অন্যরা কি বুঝতে পারছেন? একটু ডিপ থটের জিনিস, থিংকিং এর জিনিস, এটা অ্যানালজির জিনিস। বুঝতে পারেননি এরকম কি আছেন? হ্যাঁ সবাই বুঝতে পেরেছেন তো, না? স্যার আমি বুঝতে পারিনি বিস্ট, স্মল বিস্টের বিষয়টা। বিষয়টা আমি বলিনি, ওটা তো সিয়াম বললো। আচ্ছা ঠিক ওর আছে স্যার। আগের জ্ঞান থেকে ও বললো, আমি যেটা বুঝালাম সেটা কি বুঝতে পারছেন? হ্যাঁ সেটা বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, সিয়ামের ওইটা আমি আজকে আলোচনা করব না, আমি আলোচনা করব, ডেফিনেটলি করব, কিন্তু আজকে করব না। হ্যাঁ, সিয়ামরা তো অ্যাডভান্স লেভেলে, আমাদের এখানে সিয়াম, আমাদের এখানে ডক্টর শামসুজ্জোহা ভাই, আমাদের এখানে শহীদুল ভাই, এনারা অনেক অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, ওনারা বুঝে যাবেন, কিন্তু যারা নতুন আসছেন তাদের জন্য আমি বলছি। তাহলে স্ট্যামোনিয়ামের কিন্তু ভাবনাটা এরকমই থাকে, ওদের যখন কিছু হয়ে যায় যেটা আননোন হয়ে যায় তার কাছে, নোন জিনিস যখন, ফ্যামিলিয়ার জিনিস যখন, পরিচিত জিনিস যখন অপরিচিত হয়ে যায়, তখন তাদের এরকম এই অনুভূতিটা তৈরি হয়। আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, তো দেখেন এতদিন ধরে টিউমার ছিল, ফাইব্রয়েড ছিল, কিচ্ছু হয়নি, যেই ডাক্তার বলেছে এবার অপারেশন করতে হবে, মানে আননোন একটা জিনিস তার কাছে হয়ে গেছে, তার কিন্তু প্রবলেম শুরু হয়েছে, সে কান্না শুরু করে দিয়েছে। তারপরে আমাদের, আমি তো রেপার্টরি বন্ধ করে দিলাম, আমাদের একটা গেলাম একটু, এক মিনিট আমি দেখি। আচ্ছা আমি হারাই ফেলছি, আরেকটা কি যেন করতে যাই, ইন্টারাপশন হয়ে গেলে আমার খুব সমস্যা হয়ে যায়। তাহলে আপনার যখন ডার্কনেস আসছে, ডার্ক ফেজের মধ্যে স্ট্যামোনিয়াম পেশেন্ট থাকতেছে, তখন আমরা বুঝলাম যে এই ধরনের অবস্থা তৈরি হবে। ভেতরে সে কিন্তু অনেক ভীত থাকে, কিন্তু বাইরে সে দেখাবে অ্যাফেক্টেশন করবে। অ্যাফেক্টেশন মানে কি বলেছিলাম মনে আছে? নতুনরা বলবেন, পুরানোরা বলবেন না। অ্যাফেক্টেশন কি বলেছিলাম? ভান করা। ভান করা, সে দেখাবে যে তার মধ্যে কোনো ভয় নাই, তাই না? কিন্তু ভিতরে ভিতরে সে অনেক বেশি। হ্যাঁ, তার কাছে মনে হয় যে কিছু যেন তাকে ধাওয়া করছে, সে প্রচন্ড ভয় পায়। ভয় পেলে আমাদের কণ্ঠস্বর কেমন হয়? আপনি যখন অনেক ভয় পেয়ে যাবেন, আপনার কণ্ঠস্বর কেমন হবে? কেমন হবে? অভিজ্ঞতা আছে আপনাদের? কেউ যখন ভয় পেয়ে যায় তখন তার কণ্ঠস্বর কি হবে? সেই কি স্যার? হ্যাঁ, সেই কি? আচ্ছা, তার মুখ দিয়ে কিন্তু ভয় পেলে মুখ দিয়ে কথাই বাড়াতে চাইবে না। হ্যাঁ, না না, মানে তোতলাচ্ছে, শব্দ বাড়াচ্ছে না। মানে এমনও হয় শব্দও যদি বাড়ায়, সামনের জন সে এমন ওয়ার্ড ইউজ করছে যে সামনের জন তার কথাই বুঝতে পারছে না। আজকে আমার একটা পেশেন্ট আসছিল, তার মা বলতেছে কি বলতেছে কিছু বুঝতে পারছে না, বলে নাই, এলোমেলো কথা বলতেছে, এলিবেলিয়া কথা বলতেছে। তো এই ভয় পেলে কিন্তু আমাদের এরকম হয়। তো যে কথাটা আমরা বুঝতে পারি না, ধরেন যে আমার সন্তান, যার কথা আমি প্রত্যেকটাই বুঝতে পারতেছি, অথচ হঠাৎ করে যে কথা আমি বুঝতে পারলাম না, সেই কথাকে আমরা কি বলবো? সেই শব্দগুলোকে আমরা কি বলবো? যেটার অর্থ আমরা বুঝি না। যেমন মনে করেন যে, আমরা একটু ইজি করে দিই, আপনার সামনে একজন চায়না ভদ্রলোক আসলো, একজন ভদ্র মহিলা আসলো, তিনি চীনের ভাষায় কথা বলছে, আপনি বুঝতে পারবেন? এখানে কেউ বোঝেন চীনের ল্যাঙ্গুয়েজ? বোঝেন না, তাহলে ওই ল্যাঙ্গুয়েজটাকে আপনি কি বলবেন বলেন? আরে হ্যাঁ, থ্যাংক ইউ। সব সিয়াম বলে, আপনারা কেউ বলতে পারেন না, তাহলে কি করে হবে? সিয়ামি ডাক্তারি করবে ফরেন ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি না, বিদেশি ভাষা।
ঠিক আছে, আমাদের রুব্রিক প্রচন্ড ভয় পেয়ে গেছে, সিস্টেমনিয়া, মুখ দিয়ে শব্দ বাড়াচ্ছে না, বা বেরোলেও এমন কথা বলতেছে যে সামনের জন বুঝতে পারছে কি। এইটা হলো ডেলিরিয়াম স্টেট। আমাদের রুব্রিক আছে ডেলিরিয়াম কি, টক ইন ফরেন ল্যাঙ্গুয়েজ। ডেলিরিয়াম টক ইন ফরেন ল্যাঙ্গুয়েজ, যে কথা আমরা বুঝি না সেটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ। ডেলিরিয়াম টকস ইন এ ফরেন ল্যাঙ্গুয়েজ। তো স্টাইমোনিয়ামের আরেকটা গুরুত্বপূর্ণ রুব্রিক্স আছে, যে রুব্রিক্সটা আমরা একটু শিখবো, সেটা হচ্ছে ডেলুশন এনিমেলস ফেভারড বাই বিইং। একটা মেডিসিন না, তিনটা মেডিসিন, কিন্তু অন্য দুইটা আমরা পাই না, স্টাইমোনিয়ামই পাওয়া যায়। এইটা কি, এটা একটু বুঝি। একজন পেশেন্ট আসছে, এসে বলছে ডাক্তার সাহেব, ভালো করে বোঝেন, এই কেসগুলো কিন্তু এভাবেই বলে, রুগীরা এই কথাই বলে। রুগী বলছে যে ডাক্তার সাহেব, প্রথম দিকে এটা আমার সামান্য সর্দি কাশি দিয়ে শুরু হয়েছিল, আমি প্রথমে ভেবেছিলাম এটা ঠিক হয়ে যাবে, তারপরে এই সর্দি কাশিটা ধীরে ধীরে সব সময় হতে লাগলো, এরপরে সর্দি কাশির সাথে জ্বর শুরু হলো এবং পরে শ্বাসকষ্ট হতে লাগলো, জ্বর ভালো হয়ে আবার কাশি শুরু হলো। হয়তো এরকম হয় না, রুগী কিন্তু এভাবে বলে। তো তখন আমি কাশির চিকিৎসা করালাম, কদিন পরে আবার তা ঠিক হয়ে গেল, কিন্তু আমার আবার শ্বাসকষ্ট শুরু হলো, ওই শ্বাসকষ্ট আবার ফিরে আসলো, আমার শ্বাসকষ্ট শুরু হলো। আর এখন তো এমন পরিস্থিতি হয়ে গেছে যে আমি নিজেই বুঝতে পারছি না যে আমার শরীরে কি হচ্ছে, প্রতিদিন নতুন নতুন লক্ষণ দেখা যাচ্ছে। এখন এমন মনে হচ্ছে যে এই রোগটা ধীরে ধীরে আমাকে তার কবজায় নিয়ে নিয়েছে, রোগী এই ওয়ার্ড ইউজ করে, রোগটা ধীরে ধীরে আমাকে তার কবজায় নিয়ে নিয়েছে। মনে হচ্ছে রোগটি যেন আমাকে গিলে ফেলেই তবে ছাড়বে, অথবা বলে, রোগী এসে বলে যে মনে হচ্ছে আমাকে এই রোগ আমাকে গিলে খাবে, এই টাইপের কথা বলে। আপনার এলাকায় হয়তো আরেক ধরনের কথা বলবে, কিন্তু ভাবনাটা এটাই থাকবে, রোগটা আমাকে গিলে ফেলছে। তো এইখানে এই যে ডেলুশন এনিমেল ডেভোরেস্ট বাই বিইং, এইটা নিতে পারেন। হ্যাঁ, বাই বিইং মানে হচ্ছে চলমান প্রসেস, কিছু না কিছু অনবরতই চলছে, কিছু না কিছু ঘটতেই থাকতেছে। তো রোগটা তাকে গিলেই খাবে, একবারে শেষ করে ফেলবে, তাই না, একদম গিলেই খাবে। তো স্টাইমোনিয়ামের সবচেয়ে বড় ভয় হলো এই, আরেকটা রুব্রিক্স আছে, এটা একটু শিখে নেন, ফিয়ার অফ দ্য আননোন। আননোন মানে কি? আননোন মানে অজানা। আননোন, আপনি যাকে চেনেন না, যার সম্পর্কে আপনার ধারণা নাই, বুঝতে পারছেন? আননোন তাহলে কি? অজানা, যাকে আপনি চেনেন না, যার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। স্ট্রেঞ্জার কি? স্ট্রেঞ্জার হচ্ছে যার সম্পর্কে আপনি কিছুই জানেন না, যে আপনার জন্য পরিচিত, যাকে আপনি কখনো দেখেননি, এটা হলো স্ট্রেঞ্জার। আননোন আর স্ট্রেঞ্জারের মিনিং তো বুঝলেন। সুতরাং স্টাইমোনিয়াম এইরকম আননোন জিনিস থেকে খুব বেশি ভয় লাগে তার, কারণ এই জিনিস তার মনের মধ্যে সন্দেহ তৈরি করে। আর এমন অবস্থায় তার কাছে মনে হবে যে আমি কি করব, কোথায় যাব, কিভাবে এই সমস্যা থেকে বের হব, এই ইয়েগুলা। তার মানে সে কোথায় যাব, কি করব, কোথায় গেলে হবে, সিয়ামের কাছে যাব নাকি শামসুজ্জামান ভাইয়ের কাছে যাব, নাসির উদ্দিনের কাছে যাব, বাশারের কাছে, কার কাছে যাব, কার কাছে গেলে। এইটা কি? এটা রুব্রিক্স কি হবে? আমি শিখাইছিলাম, বলেন, সিয়াম বাদে এটা রুব্রিক্স কি হবে? কোথায় যাব? Grouping as if in the dark. হ্যাঁ, Grouping as if in the dark. গ্রুপিং অ্যাজ ইফ ইন দ্য ডার্ক। কি বললেন? দেখতে পাচ্ছি না কেন? মিজানুর রহমান, হ্যাঁ, থ্যাংক ইউ। রুব্রিক্স হবে জেস্টার মেক্স গ্রুপিং অ্যাজ ইফ ইন দ্য ডার্ক। কার কাছে গেলে হবে? সে তো জানে না, অন্ধকারে কই আছে। আমি জানি যে হ্যাঁ, হয় সেলফের কাছে, সেলফের পাশে মেসটা আছে, দিয়াশলাইটা আছে, অথবা জানালায় রাখা আছে, অথবা চুলার পাশে, অন্ধকার, আমি দেখতে পাচ্ছি না, একবার হাত রাখছি। এটাই হলো, আমি জানি না সিয়ামার কাছে গেলে ভালো হবে, না শামসুজ্জামান ভাইয়ের কাছে গেলে ভালো হবে, নাকি বাশারের কাছে গেলে ভালো হবে, নাকি কাশ্মীর আপার কাছে ভালো হবে। ঠিক আছে, এই ভুল করা যাবে না, কিন্তু আমি এই টুকটুক করে ধরবো, আপনারা অ্যান্সার করবেন। তো তখন তার কাছে কিছু রিসোর্স থাকবে,
কিছু না কিছু রিসোর্স আসবে, যাকে সে পাবে তাকে সে আঁকড়ে ধরবে, ঠিক আছে? যাকেই সে পাবে তাকেই সে আঁকড়ে ধরবে, তাকেই সে ক্লিনজ করবে। আমাদের রুব্রিক্স কি আছে? আমরা অনেক আগে শিখছিলাম ডিডি করার সময়, ক্লিনজিং চিলড্রেন ইন অ্যাওকেন টেরিফাইড নোজ নো ওয়ান স্ক্রিমিং ক্লিনজ টু নিয়ার দ্য চিলড্রেন। স্টামোনিয়াম পেশেন্ট কি করে? ছোট বাচ্চা হলে ডাক্তারের কাছে আসছে, ডাক্তারের কাছে এসে হঠাৎ করে ওই ইনজেকশনের আতঙ্ক শুরু হয়ে গেছে, ডাক্তারকেই চেপে ধরছে, তাই না? এরকম আমরা দেখেছিলাম। তো যাক, ডাক্তারের কাছে এসে বলবে, ডাক্তার সাহেব এখনই আপনি আমাকে এই সমস্যা থেকে বের করে আনুন, অর্থাৎ এক্ষুনি আনেন, আমি আপনার কাছে আসি, যা করার করেন ডাক্তার সাহেব, আমি আপনার উপরে পুরোপুরি নির্ভরশীল, তাই না? বিষয়টা হলো সে পুরোপুরি এখন আপনার উপর নির্ভর, এই সমস্যা থেকে আমাকে বের করে আনুন, যা করার তা করেন, রুগী এসে এভাবে বলে। তো এই যা করার তা করেন, এটা রুব্রিক্স কি হবে সিয়াম? Carried desire to be carried souls. Oh, thank you. Carried desire to be carried, shoulder over. আমি আপনার কাছে আসছি, শোল্ডার উপর, ঘাড়ের উপরে পড়ে গেছে, আপনি আমাকে বহন করে নিয়ে যান ঘাড়ের উপরে করে, তাই না? ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড শোল্ডার ওভার। তিনটা চারটা সিনা আছে, পডোফাইলাম আছে, আর স্টার্নাম মেট আছে, আর স্টামোনিয়াম আছে। তাহলে স্টামোনিয়ামের দরকার হচ্ছে লাইট, যাতে সে দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারে। আমাদের রুব্রিক্স কি? লাইট ডিজায়ার ফর আছে, আরেকটা রুব্রিক্স আছে লঙ্গিং ফর সানশাইন সোসাইটি ফর। হ্যাঁ, এটা করতে হবে কিভাবে? লঙ্গিং সানশাইন ফর লাইট এন্ড সোসাইটি, ঠিক আছে? রুব্রিক্সটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি এগুলো ব্যাখ্যা করব, আজকে একটু করে আলোচনা করি। তো লঙ্গিং সানশাইন লাইট এন্ড সোসাইটি ফর, এর মানে হলো স্টামোনিয়ামের কখন ভালো লাগে? যখন তার আশেপাশে লোকজন থাকে, কোলাহল থাকে, শোরগোল থাকে, সবকিছু দৃশ্যমান থাকে, সবকিছু দেখা যায়, হাসি ঠাট্টার মহল বজায় থাকে, তখন স্টামোনিয়ামের ভালো লাগে। আমি একটু উদাহরণ দিয়ে আরেকটা কেস বলি, তাহলে বুঝতে পারবেন ভালো। একটা পেশেন্ট আসছিল, ওই পেশেন্ট বলবো না, আচ্ছা পেশেন্টই বলি, সে আমাদের কাছে প্রায় আসেন। তো তার নেচার এরকম যে সে সব সময় হাসি খুশি থাকেন, তিনি মানুষের সাথে মেলামেশা করতে পছন্দ করেন, ইন্টারাকশন করতে পছন্দ করেন, পার্টিতে যাওয়া পছন্দ করেন, এনজয় করতে পছন্দ করেন, মানে জীবনকে সে উপভোগ করতে খুবই পছন্দ করেন। কিন্তু যখনই তার কোনো সমস্যা হয়, যেমন সম্প্রতি তার এই গালের এই জায়গাটাতে এই দাঁত হয়েছিল, রিং ওয়ার্ম, হ্যাঁ, চুলকানি টাইপের, তো হঠাৎ করে তার ওয়েট গেইন করা শুরু করলো, এবং ওয়েট গেইনের সাথে সাথে হাত পা, ওই যে আর্থ্রাইটিসের যে ব্যথা, গাউট বা বাতের যে ব্যথা, সেই ব্যথাগুলো হতে লাগলো। আর মেজাজ গুলো একটু অন্যরকম হয়, তাকে থাইরয়েড টেস্ট দেওয়া হলো। তো থাইরয়েড টেস্ট করার পরে তার টিএইচএস একটু বেশি পাওয়া গেল। তো কিছুদিন আগের কথা। তো এরপর থেকে তার যখনই এরকম কোনো সমস্যা হয়, হ্যাঁ, সে সবসময় এসে ইঞ্জিনিয়ার ডাক্তার সাহেব আমার থাইরয়েডটা লিখে দেন না, থাইরয়েডটা টেস্ট করে। আমাদের এখানে আবার থাইরয়েড টেস্ট আপনি পরমাণু কেন্দ্রে টেস্ট করতে গেলে আপনি অ্যাডভাইস ছাড়া ওরা টেস্ট করে দেয় না, মানে আপনি সেলফ হিসাবে যে টেস্ট করতে পারবেন না, আপনাকে অ্যাডভাইস দিয়ে যেতে হবে। তো উনি এসে বারবার ইনসিস্ট করে আমাকে টেস্টটা লিখে দেন না, পরীক্ষা করে দেখি না, আরো কিছু দেন, কোথাও কোনো প্রবলেম হলো না। তো যখন থাইরয়েড ধরা পড়লো, তখন তার একটাই কথা ছিল, ডাক্তার সাহেব আপনি ওষুধ দেন। আমি এলোপ্যাথি ডাক্তারের কাছে যে আজীবন আমি থাইরক্স খাবো না, থাইরয়েডের ওষুধ আমি খাবো না। আপনার ওষুধে এটা ঠিক হবে তো? আপনার আছেন ওষুধ, এটা দিলে আপনার ওষুধ খেলে ঠিক হবে না তো? মানে তার ভেতরে যে ভয়টা আছে সে সেটা দেখাতে চায় না। কারণ স্টামোনিয়ামে আমরা কি দেখলাম? অ্যাফেক্টেশন আছে, অনেক অ্যাফেক্টেশন আছে, তাই না? সে তার ভয়টাকে লুকায়, কারণ তার দুর্বলতা এবং তার ভয় সে ডাক্তারকে দেখাতে চায় না। তাই সে হেসে হেসে এমন ভাবে রিয়াক্ট করবে যে এটা তো ঠিক হয়ে যাবে, তাই না ডাক্তার সাহেব? আপনার ওষুধ আছে না? রোগীরা এসে বলে, আরে আপনার তো ওষুধ আছে, দেন না, আপনার আমি কেন ভিটামিন খেতে, আপনার ওষুধ দেন, আপনার ওষুধ দিয়েই হয়ে যাবে। আমার হিমোগ্লোবিন না ডাক্তার সাহেব, ওর রক্ত নিতে পারবো না, ওই ক্যালসিয়াম ট্যাবলেট খাবো। আপনার ওষুধ আছে না? আপনার ওষুধ দেন। রোগীরা কিন্তু এইভাবে রিয়াক্ট করে, এইভাবেই কথা বলে। আপনার কাছে যে স্টামোনিয়াম পেশেন্ট যাবে এই ল্যাঙ্গুয়েজ গুলাই বলবে। তো তখন হয়তো আপনি বললেন বা আমি বললাম, হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই ঠিক হয়ে যাবে। তো
তখন রোগী আবার বলবে, বা এই রোগী বলতেছিল যে আমার তো আজীবনের জন্য থাইরয়েডের ওষুধ খেতে হবে না, তাই না? আপনার ওষুধটাও তো আজীবনের জন্য খেতে হবে না, তাই না ডাক্তার সাহেব? না না না, আমাদের ওষুধ কি আর ওইরকম লাগাতার খেতে হয়? আপনি যখন ভালো বোধ করবেন, টেস্ট করে যখন নর্মাল পাবো, তখন ওষুধ বন্ধ হয়ে যাবে। তো তাকে বলেছিলাম যে আপনার কি কোনো ভয় লাগছে আগে এফেক্টেশনটা করার জন্য, কনফার্ম? না না না, আপনি থাকতে আমার ভয় কিসের? আপনি থাকতে আমার ভয় কিসের? আমি জানি আপনি সবকিছু ঠিক করে দেবেন। এটাও হলো এফেক্টেশন। ঠিক আছে? তো ধরেন যে স্ট্যামোনিয়াম, কোন একটা স্ট্যামোনিয়াম পেশেন্ট লাইট পেল না, তাহলে তার অবস্থা এমন হয়ে যাবে যে সে অনুভব করতে থাকবে যে আমি কমপ্লিটলি একা হয়ে গেলাম। এই যে রুব্রিক্সটা আপনাদেরকে একটু আগে প্রথমেই দিলাম, হ্যাঁ, এই যে অ্যালোন, ডেলুশন, অ্যালোন দিলাম না প্রথমে, ডেলুশন, অ্যালোন বিং, ওয়াইল্ডনেস, অ্যালোন, এই ভাবনাটা চলে আসে যখন একা হয়ে যায়, আমাকে সাহায্য করার মতন কেউ নাই, জঙ্গলের মধ্যে মনে হয় আমি একা, এমন একটা জঙ্গলের মধ্যে একা হয়ে গেছি যেখানে কোনো আলোক রশ্মি পর্যন্ত নাই, এরকম তার কাছে মনে হয়। হ্যাঁ, আর এরকম অবস্থায় একমাত্র ভরসা স্ট্যামোনিয়ামের কে কে হু বলেন? ডাক্তার সাহেব। আরে বাবা, ডাক্তার ডাক্তার তো সাহেব। নাই, আপনি বলেন না। হ্যাঁ, গড, আল্লাহ। গড, থ্যাংক ইউ, গড, ঈশ্বর। কোথাও সাহায্য পাচ্ছে না, জঙ্গলের মধ্যে পড়ে গেছে, তাহলে কি হইলো? গড তার একমাত্র ভরসা। স্ট্যামোনিয়ামের তো মানে গডের সাথে কানেকশন না, গড তার ভরসা, আল্লাহ তার ভরসা। তখন সে একদম পুরোপুরি গডকে ক্লিনজিং করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, প্লিজ আল্লাহ, প্লিজ আল্লাহ। কমেন্ট যেটা দেখেছিলেন যে ওই যে যখন হলো, তার মুখে অনেকগুলা বক্স বাড়ালো, তখন কিরকম সে এরকম, আমি দেখাবো না ভিডিওটা, এরকম করতে থাকে। হ্যাঁ, প্রার্থনা করতে থাকে, আল্লাহ আমাকে এই সমস্যা থেকে বের করো। হ্যাঁ, তখন কি করতে থাকে? তখন সে কি করে? এরকম হয় না, মনে করেন যে আর কোনো উপায় নাই, ডাক্তারও নাই, ডাক্তারও তার পাশে নাই, এরকম অবস্থায় কি হলো? খতমে খাজা গান শুরু হয়ে গেল। তারপরে আরো যত বড় বড় 5 লাখ 10 লাখ 20 লাখ বার করে পড়া লাগে যে ইয়েগুলো, সেগুলো পড়া শুরু করে দিল। আগে কিন্তু পড়তো না, এবার তার শুরু হয়ে গেছে পড়া। কি ভুল বললাম? ও ধর্মের সাথে লাগান, মিলেন না কিন্তু, আমাকে আবার নাস্তিক বানায় দেন না। এই জিনিসগুলো হয়, আমি বারবারই বললাম, এদের মতন রিলিজিয়াস আপনি পাবেন না। আমাদের খুব সুন্দর একটা রুব্রিক্স আছে, বুঝছেন? রুব্রিক্সটা দিই, এবার দেন মাথা ঘুরবে কিভাবে। রিলিজিয়াস অ্যাফেকশনের টু মাচ অকুপাইড উইথ রিলিজন, বাইবেল, ওয়ান্ট টু রিড দ্য বাইবেল অল দ্য ডে, বাইবেল অল দ্য ডে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রহিম, হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, লা ইলাহা ইল্লা, আর কোন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। পাগলের মতন পড়ে যাচ্ছে, ডেলিরিয়াস অবস্থায় পড়ে যাচ্ছে। ঠিক আছে, চলছে কন্টিনিউয়াসলি। এখানে বাইবেল বলা আছে মানে কোরআন নিতে পারবেন, কোরআন পড়লে হবে না তা না। বাইবেল এটা একটা সিম্বলিক, কারণ যারা প্রুভিং করেছে, যারা এইগুলো দিয়েছে, তারা খ্রিস্টান ছিল। তারা যদি জিউস থাকতো তাহলে জিউসের দিত, তারা যদি হিন্দু হতো তাহলে তারা দিত বেদ, তাই না? মুসলমান প্রুভিং করলে এখানে কোরআন লিখে দিত। এই হলো সিম্পল বিষয়। ওই তখন শুরু হয়ে গেছে পাগলের মতন, মানে 18 ঘন্টা ধরে সে পড়ে যাচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক আছে, চলছে। আমাদের রুব্রিক্স আছে প্রেইং। হ্যাঁ, প্রেইং নিয়ে আরো কিছু রুব্রিক্স আছে, আমি আসলে সময় পাইনি। তারপর বেগিং, আমাদের রুব্রিক্স আছে বেগিং, আল্লাহ আমাকে ভালো করে দাও, আল্লাহ 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 আমাকে বাঁচাও, আল্লাহ। চলছে। তখন এই অবস্থার একসঙ্গে প্রেইং, বেগিং, তারপরে যে ইয়েগুলো বললাম, এই পুরাই যতগুলো রুব্রিক্স সব একসাথে চলতে থাকে স্ট্যামোনিয়াম রোগের মধ্যে। এই পরিস্থিতিতে সে নিজেকে সম্পূর্ণ অসহায় এবং একা তথা হেল্পলেসনেস এবং অ্যালোন অনুভব করে। আরেকটা উদাহরণ দিই, খালি উদাহরণ। আমাদের খুব ঘনিষ্ঠ একজন, হ্যাঁ, হঠাৎ করে তার সমস্যা হলো। উনি আমাদের কাছে ওষুধ খান না, এমনি আসেন, গল্প করতে আসে, মানে আমাদের চেম্বারের পাশে, গলির মধ্যে তার বাসা। তো হঠাৎ করে তার সমস্যা, হার্টে পেন হতে লাগলো, প্রচন্ড পেন, প্রচন্ড ঘাবড়ায় গেছে, খুব অ্যাংজাইটিতে তার বিপি বেড়ে গেছে, একদম রাত্রে ঠিক
চেম্বার ক্লোজ করবো ওই দিন, আপনাদের ক্লাস হচ্ছিল না 10টার দিকে, ঠিক চলে আসছে ওষুধ নিতে, কিন্তু তিনি ওষুধ নিতে প্রথমে আসেনি, ইয়ে করতে আর কি, প্রেশার মাপতে। হ্যাঁ, যখনই শুরু হয়েছে একদম আমাদের কাছে ফোন করে একদম বাড়ির সব লোকজন সাথে করে নিয়ে চলে আসছে শেষ সময়। তো বিপি পরীক্ষা করে অনেক বেশি পাওয়া গেল, তার খুব অ্যাংজাইটি হচ্ছিল। তো তাকে জিজ্ঞাসা করলাম যে যখন থেকে আপনার অ্যাংজাইটি পীর সাহেব আছেন বুঝছেন, মানে ভালো মানুষ আর কি, অনেক আমি দেখেছি মানে জিকির টিকির হয় আর কি ইয়ে করে। তো বলছে যে আমি আমার দয়ালের কথা স্মরণ করি, হ্যাঁ স্মরণ করছিলাম, তার কথা আমার মনে হচ্ছিল, আমার ভরসা আছে যে তার কাছে গেলেই আমার সমস্যা বের হয়ে যেত। ওখানে গেলেন না বলতে উনি ছিলেন না, উনি কোন একটা জায়গায় ছিলেন, আমি ওখানে গেছিলাম, পরে আপনার কাছে আসলাম। তো দেখেন যেই তার মানে সব সময় যে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা আমি ডেফিনিশন কি বলেছিলাম, সুপ্রিম অথরিটি। তো এই ভদ্রলোকের কাছে তার যে গুরু, তার যে পীর, হ্যাঁ তার কথা সে মনে করছে, ঠিক আছে, এটাও কিন্তু তাকে ক্লিনজ করার মতনই একটা ব্যবস্থা ইয়া, এবং তার কথা সে ভাবতেছে যে সে থাকলে আমার এটা হয়ে যাবে, তার কথা মনে করলে আমার হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকেও কিন্তু এই যে মনে করতেছে, তারপর থেকে তার কথা আসছে, এটাকেও কিন্তু আমরা বাইবেল অল দা ডে, ওয়ান্ট টু রিড বাইবেল অল দা ডে, এই রূপটা আমরা কিন্তু নিতে পারি। হ্যাঁ, যখন বিপদে পড়লো তখন তার কথাই বারবার করে আসছে, তার আগ পর্যন্ত আসছে না, বুঝতে পারছেন? তো এখন পর্যন্ত মানে আমরা যেটুকু আলোচনা করলাম আজকে, এই পুরা জার্নিটা কোথায় ঘুরছে দেখেন আজকের আলোচনা, ওই ডার্কনেস এর মধ্যে, ডার্ক থেকে লাইটের দিকে বাড়াতে চাচ্ছে। যতক্ষণ লাইট আছে ততক্ষণ আপনি অসুস্থ স্টামোনিয়ামকে একদম স্বাভাবিক পাবেন। যদি সুস্থ অবস্থায় স্টামোনিয়াম থাকে তাহলে দেখবেন ফেবুলাস আছে, রোগের শুরুতে ফেবুলাস থাকতেছে, নাহলে ইনডিফারেন্স থাকতেছে, তাই না? আর যখনই ডার্ক স্টেজ চলে আসলো তখন তার অবস্থা কেমন হয়ে গেল। আমরা গতদিন দেখেছিলাম কি অ্যাস্টনিশড, আমি এত এই করি না, ওই করি না, অ্যালকোহল খাই না, আমি স্মোক করি না, আমি বিফ খাই না, আমি মাটন খাই না, আমি সবজি খাই, তারপর আমার হয়ে গেল। সে অ্যাস্টনিশড, স্তম্ভিত হয়ে যায়। সে ভাবে বা বলে যে এটা কিভাবে হতে পারে, হাউ ইট পসিবল, কিভাবে হতে পারে, এমন তো কখনো হয়নি, আমার পরিবারেরও তো কারো হয়নি, হ্যাঁ এরকম সিমটম তো এর আগে আমার কখনো দেখা যায়নি। রুগী এসে বলে যে ডাক্তার সাহেব আমি তো কি, আমার পরিবারের কারো এরকম সিমটম আগে কখনো দেখা যায়নি, মানে সে তখন ঘাবড়ে গেছে পুরা। তো আমি একটু আগে আরেকটা রুব্রিক্স বললাম, এখন আরেকটা রুব্রিক্স বলতেছি, এটাও খুব গুরুত্বপূর্ণ রুব্রিক্স। এটা হলো frightened easily, awaking terrified, knows no one, screaming, clings to those near। ঠিক আছে, এই রুব্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে কেস, হ্যাঁ আমি একটু আগে যেটা বললাম আমার বাড়ির ইয়াতে, সে আমার কাছে কিন্তু আসতো না, ইয়াকে পাইনি, ওই মানে ওনার দয়াল বা ওনার পীর সাহেব ওনার ওই আখড়াটা পার হয়ে এই ধরেন যে কত 100 মিটার পরে আমার চেম্বার, 100 মিটারও না 50 মিটার পরে আমার চেম্বার, তাকে ধরতো আগে, তাকে না পেলে আমার কাছে আসছে। তাহলে ফ্রাইটেন্ড ইজিলি, walking terrified, knows no one, screaming, clings to near those, যাকে সামনে পাচ্ছে তাকে দেখতে পাচ্ছে। হ্যাঁ, আমরা বাচ্চাদের মধ্যে এটা খুব বেশি দেখা যায়। অনেক সময় বাচ্চার বাবা মা এসে বলবে যে আমার বাচ্চা রাত্রে ভয় পেয়ে যায়, হঠাৎ করে উঠে চিৎকার করতে থাকে, মা মা মা, বাবা বাবা বাবা, মাম্মি মাম্মি, বাবা বাবা চিৎকার করে, মানে যখন বিদ্যুৎ চলে যায় হঠাৎ করে সে ঘাবড়ে যে উঠে আর যায় একদম জাপটে ধরে, একদম জাপটে ধরবে। হ্যাঁ, এটা অনেক বাচ্চাদের মধ্যে পাওয়া যায়, অ্যাডাল্টদের ক্ষেত্রেও দেখা যায়, বুঝছেন, অ্যাডাল্টদের ক্ষেত্রেও কিন্তু এরকম দেখা যায়, চিৎকার করে উঠে। তো অ্যাডাল্টদের ক্ষেত্রে কিভাবে, যখন এরকম পরিস্থিতি আসে যা তার জন্য আননোন, এমন কোন রোগ যার সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না, তখন সে ঘাবড়ে গিয়ে আশেপাশে যা কিছু থাকবে, সেটা যদি মানুষ হোক, ফার্নিচার হোক, তার কাজের হোক বা তার কাজের না হোক, সেটা বিবেচনা করবে, সেটাকে যে জাপটে ধরবে, এই বিশ্বাস করে যে ওই ব্যক্তি আমাকে সাহায্য করবে, হ্যাঁ এই সমস্যা থেকে বের করবে। তার অসুস্থতা আসছে, অসুখ হয়েছে,
সে তো তার পীরের কাছে যেতে পারে না, সে ডাক্তারের কাছে যাবে, কিন্তু সে পীরকে যেই আঁকড়ে ধরবে। তো বেশিরভাগ সময় এরকম হয় যে স্ট্যামোনিয়াম রোগী অনেক রোগ থাকে, স্ট্যামোনিয়াম রোগী কিন্তু অনেক অনেক রোগ থাকে। আমি কেস বলবো, দেখেন অনেকগুলা কেস আছে আপনাদেরকে শেয়ার করার জন্য। তো অনেক রোগ থাকে এদের, হ্যাঁ, মানে যখন সে আপনার কাছে আসবে আর আপনি তাকে যখন জিজ্ঞাসা করবেন যে বলুন আপনার কি হয়েছে, আজকে কেন আসতে হলো, আমরা প্রথম প্রশ্ন তো এটাই করি, তাই না? আজকে কেন আসলেন আমার কাছ থেকে, আপনার কি কি কষ্ট বলেন। এই প্রশ্ন যখন আপনি করবেন রুগীকে, তখন সে বলবে, আরে ডাক্তার সাহেব, কোনো একটা রোগ হলে তো বলবো, হ্যাঁ, আমার একটা যদি রোগ, একটা দুটো রোগ হয় তাহলে না বলবো, কোনটা রেখে কোনটা বলি বলেন, একের পর এক রোগ হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, এমন কেন হচ্ছে, মনে হচ্ছে যে রোগ আমাকে ঘিরে ধরছে, রোগ আমাকে ঘিরে ধরেছে কি রুব্রিক্স একটু আগে বললাম, ভুলে গেছেন? delusion surrounded by enemies. আরে বাবা, তুমি একটু আগে কি বললাম, এটা বললাম একটু আগে, ঘিরে ধরেছে। Animal devoted. হ্যাঁ, Animal devoted. অ্যানিমেল ডিভোটেড, রোগ অ্যানিমেল সারাউন্ডিং নাও, কিন্তু একটু আগে তো বললাম। এমন ভাবে, এমন মনে হচ্ছে যেন সব রোগ আমার হয়ে গেছে। ডাক্তার সাহেব, আপনি আমাকে যা বলবেন আমি তাই করতে প্রস্তুত, আপনি যা বলেন আমি সব শুনবো, আপনি শুধু আমাকে এই রোগগুলা থেকে বাঁচান। এই কথাগুলো কিন্তু স্ট্যামোনিয়াম পেশেন্টের, আপনি শুধু যেভাবে হোক আমাকে এই রোগগুলা থেকে বাঁচান, আপনি যা বলেন ডাক্তার সাহেব আমি সব করবো, আমি সব করতে প্রস্তুত, আমি রেডি, আপনি খালি বলেন আমি করছি, কিন্তু আমাকে বাঁচান ডাক্তার সাহেব। ঠিক আছে, বাঁচানোর তো আরো রুব্রিক্স আছে, সেগুলো বলা যায়, আমরা আসছি ধীরে ধীরে। আপনারা হয়তো অনেক সময় আপনাদের ক্লিনিকে দেখছেন যে বাচ্চারা আসে, তখন তাদের মধ্যে ভয় থাকে, আর তার মা বাবা বা যারা কোলে নিয়ে বসে থাকে তারা তাকে ছাড়তেই চায় না, তাকে যে কোলে নিয়ে আছে তাকে ছাড়তেই চাচ্ছে না, কারণ তাদের ভয় থাকে যে ডাক্তার হয়তো আমাকে ইনজেকশন দিয়ে দিবে। হ্যাঁ, তারা ইনজুরির ভয় পায়, তাই না, আঘাতের ভয় পায়, ডাক্তারকে ভয় পায়। আর তারপরেও অনেক বাচ্চাকে পাবেন বড় হয়ে গেছে, 4-5 বছর বয়স, মায়ের কোলের মধ্যে বসে আছে, একদম এরকম চ্যাংয়ের মতন হয়ে এরকম করে মায়ের মানে আপনার দিকে পিঠ দিয়ে এরকম করে আছে, আপনি যতই তাকে বলেন সে আপনার দিকে তাকাবে না, আপনার সাথে কথা বলার চেষ্টা করবে না, মাথায় এরকম করে আছে না, অনেকটা পালসিটির মতন মনে হবে, সে আসলে ভয়ে এরকম করে মাকে চাপটে ধরে অন্যদিকে মাথা ঘুরে মুখ ঘুরে রেখেছে। আপনি বারবার বলা সত্ত্বেও সে আপনার দিকে তাকাবেই না, একটু দেখে ফেলেছে বাস, আর তাকাবে না, মাথা এরকম করে রেখে দিয়েছে। ঠিক আছে, আমি একবার একটা পেশেন্টকে শুধুমাত্র এই ইয়ের জন্য স্ট্যামোনিয়াম দিয়েছিলাম, এই তাকানোর জন্য আর এই ভয়ের বিষয়টা, প্রচন্ড জ্বর, আমি নিজেও প্রথমে ওষুধ দিয়ে ভালো করতে পারছিলাম না, 15 দিন ওষুধ খাওয়াইছি, ওষুধ খাওয়ানোর পরে ভালো হয়নি, তারপরে সে ডাক্তারের কাছে গেছে, টেস্টে কোনো ইয়ে নাই, অ্যাবনরমালিটিস নাই, তারপরে অ্যান্টিবায়োটিক 2টা অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করেছে 15 দিনে, তারপরেও ভালো হয়নি, এবার আসছে। মজার ব্যাপার হচ্ছে তখন স্ট্যামোনিয়াম দিয়েছিলাম, দেওয়ার পরে ওই রাত্রে তার ওষুধ খাওয়ার পরপরই সে ভালো হিসাব জ্বর আসেনি। তো এই রুব্রিক্সটাকে কি বলে? এই রুব্রিক্সটাকে বলে একবার তাকাবেই না, একটু দেখলো, দেখে একদম যতই টাকা নাই বাবা এরকম করে হাত দিয়ে গোতা দিবেন, তাও সে ইয়ে করবে, মাথায় এই যে মিষ্টি ওষুধ নাও, এই যে তাকাও, তালি দেন, এই করেন, তাকাবেই না। এটাকে বলা হচ্ছে ইভ্যাটস লুক অফ আদার পিপুল। লুক অফ আদার পিপুল, এটা আমরা সিনথেসিস রেপার্টরিতে পাবো, লুক অ্যাট টু বি ইভেডিং, লুক অ্যাট টু বি ইভেডিং দ্য লুক অফ আদার পিপুল, তাকাবেই না, অন্যদিকে ঘাড় ঘুরে বসে আছে। ঠিক আছে, কেন ইয়ে করে আছে স্ট্যামোনিয়াম, কেন আছে? কারণ আছে ফেয়ার ইনজুরি, কেন আছে? কারণ আছে ফেয়ার ডক্টরের ভয়, তাই না? তো এই প্রেজেন্টেশনটা আপনার আমার ক্লিনিকে খুবই কমন প্রেজেন্টেশন, আপনি খেয়াল করলে এরকম অনেক বাচ্চা আপনার ক্লিনিকে আপনি দেখতে পাবেন, অনেক বাচ্চা আমাদের এখানে আসে, আমরা এটাকে পাই, আপনারা এই জায়গায় পাবেন। তো যা